সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ টানা 16 ঘন্টা। ফেঞ্চুগঞ্জে লাইনচ্যুত 7টি ওয়াগন উদ্ধার কাজ চলছে। চট্টগ্রামের বাকুলিয়ায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে 3 জন নিহত, আহত 4 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি। মাত্র 200 টাকা পাওনার জন্য লক্ষ্মীপুরে অটোরিকশা চালককে পিটিয়ে ও গলা টিপে হত্যার অভিযোগ, একজন গ্রেপ্তার। ময়মনসিংহে চা খাওয়ার জন্য 2 কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণ কাজ বন্ধ। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছে আতিফান জুমান। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছি পুরো খবরে। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁওয়ে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর গতরাত 12টা থেকে এখনও বন্ধ আছে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। সকাল থেকে উদ্ধারকারী 2টি ট্রেন ঘটনাস্থলে কাজ করে যাচ্ছে, তবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার চট্টগ্রাম থেকে প্রায় 3 লাখ লিটার জ্বালানি তেল নিয়ে একটি ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত 12টা নাগাদ ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয় ট্রেনের 8টি ওয়াগন। এর মধ্যে 7টি ওয়াগন উল্টে চারপাশে ছড়িয়ে পড়ে তেল। খবর পেয়ে স্থানীয় লোকজন হাঁড়ি পাতিল ও বালতি নিয়ে তেল সংগ্রহ করতে থাকেন। কিছু লোকজন আসছিল, ওইগুলি আমরা সরাই দিছি। আর আমরা আমাদের পুলিশ, রেলওয়ে পুলিশ, আরএনবি আছে, তারপরে সংশ্লিষ্ট ফেঞ্চুগঞ্জ থানার পুলিশও আছে। আমরা আইনশৃঙ্খলা নিরাপত্তা ডিউটি করতেছি। সকালে আখাউড়া থেকে আসে উদ্ধারকারী ট্রেন। দুর্ঘটনায় প্রায় 300 মিটার রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, ট্রেন চলাচল স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় প্রয়োজন। সেই ব্রিজের উপরে যদি ফুল লোড পড়ে সেখানে ব্রিজের ক্ষতিগ্রস্ত হতে পারে। এই কারণে আমরা আংশিকভাবে কাজ করতেছি। এই প্রথমটা উঠতে হয়তো সময় লাগতেছে, এটা উঠার পরে বাকি কাজগুলো হয়তো চলবে, ভালো মতোই হবে। তবে প্রথমটা উঠা না পর্যন্ত আমরা বলতে পারতেছি না। লাইনের ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে দাবি স্থানীয়দের। প্রায়ই দেখি যে এখানে কাজ করা হয়, তাই যখন কাজ করা হয় নিশ্চয়ই এখানে কোনো গাফিলতি আছে, যার কারণে তো সরকারের আর্থিক ক্ষতি হয়েছে। বগি পরে দেখবেন স্লিপার একটা আছে আর একটা নাই, কিছুখানে ওই যে আংটার মতো একটা আছে, তারপর বাকিগুলো নাই। যদি এখানে অতি দ্রুত এই কাজগুলো, রাস্তাগুলো ভালো হয় নাই, তাহলে যে কোনো সময় আরও বড় দুর্ঘটনার আমরা আশাতীত হতে পারি। গত বছরের সেপ্টেম্বরেও এই রুটে তেলবাহী ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হয়। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। চট্টগ্রামের বাকুলিয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালক সহ 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। গতরাতে বাকুলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় দুর্ঘটনা ঘটে। এদিকে লক্ষ্মীপুরের চর রুহিতায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ছাত্রসহ 2 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে নগরীর রাজাখালী এলাকা থেকে ড্রেনের পাইলিংয়ের কাজ শেষে সিএনজি অটোরিকশায় বহদ্দারহাট যাচ্ছিলেন 6 নির্মাণ শ্রমিক। রাহাত্তারপুল এলাকায় বালু বহনকারী একটি ট্রাক পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন অটোরিকশা চালক ওহিদ এবং 2 নির্মাণ শ্রমিক শহীদ ও মান্নান। আহত হন বাকি 4 জন। দিনে কাজ করছে এবং কি রাতেও কাজ করছে। কাজ করার পরে কাজ সেরে আসার সময় সিএনজিতে করে আসার সময় সিএনজি লাত্তারপুল ফ্লাইওভার পরে 1 কিলোমিটার আসার পরে সিএনজি ব্রেক করার পরে পিছন থেকে ব্যবহার ট্রাক এসে ধাক্কা মারে। একই ইউনিয়নের আপনার একসাথেই কাজ করে, আপনার ওই জলবদ্ধতার কাজ করে আসার সময় আপনার ওই গাড়ির অ্যাক্সিডেন্ট হয় রাত 11টার দিকে। আপনার দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটিকে আটক করলেও পালিয়ে যান চালক ও তার সহকারী। তাদের ধরতে অভিযান চলছে জানিয়েছে পুলিশ। যে ড্রাইভার সে পলাতক, আমরা অভিযান চালাচ্ছি ড্রাইভারকে গ্রেফতার করার জন্য। আর 3 জন অলরেডি মারা গিয়েছেন আর 4 জন চিকিৎসাধীন আছেন। আমরা গতকালকে থেকেই তাদেরকে নিবিড় পরিচর্যার মধ্যে রেখেছি। আমাদের হসপিটালে যারা পুলিশ আছেন তাদেরকে মাধ্যমে এবং আমাদের থানার তরফ থেকে তাদেরকে দেখভাল করা হচ্ছে, যাতে প্রপার ট্রিটমেন্ট পাওয়া যায় আর কি। আসলে অ্যাক্সিডেন্টের কারণ কি মনে হয় প্রাথমিকভাবে আপনারা কিছু জেনেছেন? এটা অ্যাকচুয়ালি ওই যে ড্রাম ট্রাকের ড্রাইভার দ্রুত গতিতে চালিয়ে পিছন থেকে সিএনজিকে ধাক্কা দেওয়াতে অন দ্য স্পটে আসলে এই দুর্ঘটনাটি ঘটে এবং 2 জন অন দ্য স্পটে মারা যায় এবং হসপিটালে নেওয়ার পর 1 জন মারা যায় আর কি। নিহত 2 নির্মাণ শ্রমিকের বাড়ি ভোলা জেলায়, তারা থাকতেন চট্টগ্রামের চাঁদগাঁওয়ে। আর অটোরিকশা চালকের বাড়ি কুমিল্লায়। আহত 4 জনের মধ্যে 3 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্য একজন চিকিৎসা নিচ্ছেন প্রাইভেট হাসপাতালে। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী। স্বস্তি প্রকাশ করেছেন হামলায় আহত ও প্রত্যক্ষদর্শীরাও। তারা বলছেন রায়ের মধ্য দিয়ে এই ঘটনা মিথ্যা প্রমাণের চেষ্টা ব্যর্থ হয়েছে। 2002 সালে কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় আহত হন আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান। সেদিনের কথা মনে হলে এখনো শিউরে ওঠেন তিনি। নেত্রীর গাড়ি একটা পরে আমার গাড়ি ছিল। নেত্রীর গাড়ি যখন বাসের কাছাকাছি গেছে তখন দেখলাম বেশ 1-200 গুন্ডা পান্ডার লোক লাঠি সোটা নিয়ে ইট পাটকেল নিয়ে ওনার গাড়ি পরে ঝাঁপিয়ে পড়েছে। ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী ও আহত সাংবাদিক সুভাষ চৌধুরীও ভুলতে পারেননি সেদিনের ভয়াবহ অভিজ্ঞতা। একই সঙ্গে আমাদের সাংবাদিকদের উপরে অ্যাটাক হলো। অ্যাটাক হওয়ার পরে আমরা সাংবাদিকরা কিছু সাংবাদিক প্রেস ক্লাবে অবস্থান নিলাম, আর কেউ আমরা থানার মধ্যে যে আমরা আশ্রয় নিলাম। সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নেতা মোসলেম উদ্দিন জানান, মামলার বাদী হওয়ায় বেশ কয়েকবার তৎকালীন সরকারি দল বিএনপির নেতাকর্মীদের নির্যাতনের শিকার হয়েছেন। আসামির পক্ষ চেয়েছিল এই মামলাটা সর্বৈব মিথ্যা, এইটা প্রমাণ করছে। রায় যাই হোক, ঘটনাটা সত্য, এটা আদালতে প্রমাণ হয়, আমি দারুণ সন্তুষ্ট। মামলার 50 আসামির মধ্যে বিএনপি নেতা তৎকালীন সংসদ সদস্য হাবিবুর ইসলাম হাবিব সহ 3 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও আরও 47 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। 2002 সালের 30 আগস্ট সাতক্ষীরার কলারোয়ার ঠিক এই জায়গাটিতে হামলা চালানো হয় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে। দীর্ঘ 19 বছর পর এই মামলার রায় ঘোষণা হয় সন্তোষ প্রকাশ করেছে মামলার বাদী ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাতক্ষীরা। মাত্র 200 টাকা পাওনার জন্য লক্ষ্মীপুরে এক অটোরিকশা চালককে পিটিয়ে ও গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, চর রুহিতা গ্রামের খোরশেদের অটোরিকশা দৈনিক জমা হিসেবে চালাতেন লোকমান হোসেন। কিছুদিন আগে খোরশেদের রিকশা চালানো বন্ধ করে অন্য রিকশা চালানো শুরু করে সে। লোকমানের কাছে 200 টাকা পাওনা হয় খোরশেদের। বৃহস্পতিবার 12:30টার দিকে লোকমানকে রাস্তায় গতিরোধ করে পাওনা টাকা চায় খোরশেদ। বাগবিতণ্ডা এক পর্যায়ে লোকমানকে মারধর করে খোরশেদ, পরে গলা টিপে ধরে। চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে আহত লোকমানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ভোররাতে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত খোরশেদ আলমকে গ্রেপ্তার করে পুলিশ। গাজীপুরে একটি রিসোর্টে বিষাক্ত মদ্যপানে 3 জন মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মদ সরবরাহের অভিযোগে জাহিদ মৃধাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার AKM জহিরুল ইসলাম। 1 ফেব্রুয়ারি বিষাক্ত মদ পানে নিহতের ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করে পুলিশ। 28 জানুয়ারি ঢাকার একটি সংস্থার 43 জন কর্মকর্তা শ্রীপুরের রিসোর্টে আসেন। সেখানে মদ পানে অসুস্থ হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হন প্রায় 16 জন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 3 জন। আগে যেমনটি জানিয়েছি, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁওয়ে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর গত রাত 12টা থেকে এখনও বন্ধ আছে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। এই ঘটনার সবশেষ পরিস্থিতি জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, এখন পর্যন্ত কয়টি বগি উদ্ধার করতে পেরেছে উদ্ধারকারী দল? আর যেমনটি জানিয়েছিলেন যে দুর্ঘটনায় প্রায় 300 মিটার রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, তো পরিস্থিতি স্বাভাবিক হতে ঠিক কত সময় লাগতে পারে? আমরা যে বিষয়টি সকাল থেকে লক্ষ্য করেছি যে এই 300 মিটার রেল যেটি রয়েছে এই রেল লাইনটি বিভিন্ন জায়গায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেই কাজটি কিন্তু এখন পর্যন্ত চলছে। প্রথম কাজ যেটি করছেন সেটি হচ্ছে রেল লাইনটি ঠিকঠাক করা, এবং রেল লাইন যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে তারপরে কিন্তু অন্য কোনো কাজ করা যাচ্ছে না। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে উদ্ধারকারী যে ট্রেনটি এসেছে আখাউড়া থেকে, সেটি ইতিমধ্যেই 3টি বগি তারা অর্থাৎ 3টি ওয়াগন তারা উদ্ধার করে সরিয়ে নিয়েছে এবং রেল লাইনের আমরা যদি দেখাই কাজ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই কাজটি দ্রুত গতিতে এগিয়ে চলছে। সেটি হয়তোবা সন্ধ্যা কিংবা 7টার ভেতরে এই রেল লাইনটি ঠিক হয়ে যাবে, কিন্তু রেল লাইন ঠিক হলেই সমস্যাটি সমাধান হচ্ছে না, কারণ রেল লাইনের উপর যে ওয়াগনগুলো পড়ে রয়েছে সেই ওয়াগনগুলো না সরানো পর্যন্ত এই রেল লাইনটি ব্যবহার উপযোগী হবে না। সেদিক থেকে বলতে গেলে এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলতে পারেননি রেলওয়ে কর্তৃপক্ষ যে কখন নাগাদ এই রেল লাইনটি সিলেটের সাথে সারা বাংলাদেশের যোগাযোগ সম্পন্ন হবে, সেটি এখন
এখন পর্যন্ত বলার সম্ভব হচ্ছে না, তবে কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ক্রেনটি রয়েছে উদ্ধারকারী ট্রেনে, সেই ক্রেন দিয়ে বগিটি রেল লাইনের ওপর থেকে সরানো হচ্ছে এবং আমাদেরকে যেটি বলা হয়েছে যে প্রথম কাজটি হবে এই রেল লাইন থেকে যে ওয়াগনগুলো রয়েছে সেগুলো সরিয়ে নেওয়া, যাতে করে ট্রেন চলাচলটি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা যায় এবং তার পরবর্তী পর্যায়ে বিভিন্ন সময়ে হয়তোবা সময় সাপেক্ষে এই ওয়াগনগুলো নিয়ে যাওয়া হবে সিলেট রেলওয়ে স্টেশনে। তো এখন পর্যন্ত কিন্তু বলেছি যে 16 ঘন্টা ধরে সারা বাংলাদেশের সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন সিলেটের, কিন্তু সিলেটগামী বা সিলেট থেকে ছেড়ে যাওয়া যে ট্রেনগুলোর কথা ছিল সেই ট্রেনগুলো মৌলভীবাজারের কুলাউড়া যে জংশন রয়েছে সেখান থেকে ছেড়ে যাচ্ছে ঢাকা এবং চট্টগ্রামের দিকে, কিন্তু সিলেট থেকে আজকে আসলে কোনো ট্রেন ছেড়ে যায়নি কিংবা রাতেও ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। যদি আজকে রাতের মধ্যে ট্রেন এই সড়কটি ঠিকঠাক হয়ে যায় তাহলে আগামীকাল সকাল থেকে হয়তোবা সিলেট থেকে ঢাকা এবং চট্টগ্রামের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যাবে এবং যদি রাতের ভিতর সম্পূর্ণ হয়ে যায় তাহলে চট্টগ্রাম এবং ঢাকা থেকে হয়তোবা রাতের যে ট্রেনগুলো রয়েছে সেগুলো সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসবে। সিলেট থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী। নড়াইলের কালিয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত 1:45টার দিকে তাকে চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতিতা স্বজনরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উতলি গ্রামের নিশান শেখ মোবাইলে ডেকে নিয়ে যায় ওই কিশোরীকে। এ সময় নিশান ও তার 2 সহযোগী স্কুল ছাত্রীকে বেঁধে ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি অজ্ঞান হয়ে পড়লে অভিযুক্তরা পালিয়ে যায়। ঘণ্টাখানেক পর জ্ঞান ফিরলে ভুক্তভোগী স্কুল ছাত্রী বাড়িতে ফিরে আসে। পরে পরিবারের সদস্যরা রাতে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে কিশোরীকে। এ ঘটনায় রাতে 5 জনকে আসামি করে মামলা করেন কিশোরীর বাবা। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে 2 কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসন ও থানায় অভিযোগ করেও সমাধান মিলছে না বলে দাবি ওই ঠিকাদারের। এদিকে চাপের মুখে নির্মাণ কাজ বন্ধ হওয়ায় নানা সংকটে পড়েছে প্রতিষ্ঠানটি। গত বছর 30 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবন নির্মাণের কাজ পায় কেএসবিএল ইউসিসিএল জয়েন্ট ভেঞ্চার নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে বাজেট ধরা হয় 70 কোটি টাকা। এরই মধ্যে শেষ হয়েছে 18 কোটি টাকার কাজ। সম্প্রতি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের নির্দেশে নেতাকর্মীরা ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারের কাছে চা খাওয়ার জন্য 2 কোটি টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে। টাকা না দেওয়ায় বন্ধ করে দেওয়া হয় নির্মাণ কাজ। বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি রাকিবের কথা নাম বলে, তখন 4-5 দিন পরে আমরা নামের সন্ধান পাই। আমার কাছে বলে 2 কোটি টাকা দিতে হবে। 2 কোটি টাকা দিলে কাজ চলবে, নাইলে কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। 1 মাস ধরে কাজ বন্ধ থাকায় ঠিকমতো বেতন পাচ্ছেন না শ্রমিকরা। এরই মধ্যে কাজ ছেড়ে চলে গেছেন অনেকে। ভার্সিটি ছাত্রলীগ কাজ বন্ধ করে দেয়, সেই জন্য চলে যাবে। আর এই জায়গায় আমাদের থাকা সম্ভব না, কারণ আমরা গরিব মানুষ, কাজ কাম করে খাই। তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান রাকিব। না না না, যারা নিয়ে আসছে তাদেরকে আর আমাদের কোনো কিছু জানি না। আর বিশ্ববিদ্যালয়ে কোন কাজ হয়েছে সেই সম্পর্কে আমরা অবগত না। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। যে কোনো উন্নয়ন কাজে যে কেউ বাধা দিবে সেটা তো অবশ্যই উন্নয়নের অন্তরায়, সেটা মানে আমরা কখনোই সমর্থন করি না। এবং হোক যেটা আমরা যাতে না হয় সেগুলোর জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি বা অন্যান্য যেগুলো আইন শৃঙ্খলা যেগুলো আছে তাদেরকে আমরা করছি যাতে এগুলো বিষয়ে তারা যথাযথ ব্যবস্থা নেয়। কাজ বন্ধ হয়ে যাওয়ায় মোটা অঙ্কের লোকসানের পাশাপাশি শ্রমিক সংকটেও পড়েছে বলেও দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানটির। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শরীয়তপুরে আনুষ্ঠানিকভাবে করোনার টিকা নিবন্ধন শুরু হয়েছে। সকাল 10:30টায় শরীয়তপুর সদর হাসপাতাল ক্যাম্পাসে টিকা নিবন্ধনের জন্য 2টি অস্থায়ী বুথ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রাথমিকভাবে জেলার 6টি উপজেলার মোট 18,000 মানুষকে 2 ডোজের এই করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হবে। এখন পর্যন্ত জেলার 3,500 জনের অনলাইন নিবন্ধন সম্পন্ন হয়েছে। আগামী 7 ফেব্রুয়ারি একযোগে জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়া হবে। প্রাথমিকভাবে সম্মুখ সারির যোদ্ধা এবং 55 বছরের অধিক বয়সী মানুষ পাবেন এই টিকা। ছয়টি উপজেলায় আমরা ভাগ করে দিয়েছি 36,000 ডোজ। এটা 2টা ফেজে, অর্থাৎ একজন মানুষের 2টা ডোজ দেওয়া লাগবে। 2টা ফেজে যাতে আমরা আজকে যারা নিবে তারা সেকেন্ড ফেজ পাবে 2 মাস পরে। অর্থাৎ আমরা এইভাবে ভাগ করে দিব যাতে
আবার নতুন ভ্যাকসিনের চালান আসার আগ পর্যন্ত যাতে এই ডোজেই 2টা ডোজ আমরা কমপ্লিট করতে পারি। এ নিয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নুরুল আমিন। নুরুল, এখন পর্যন্ত কতজন সুরক্ষায় নিবন্ধন করেছেন আর টিকা প্রয়োগ নিয়ে প্রস্তুতি কেমন দেখছেন জেলায়? নিঃসন্দেহে শরীয়তপুর জেলাবাসীর জন্য একটি সুসংবাদ যে আজ থেকে আনুষ্ঠানিকভাবে অনলাইন নিবন্ধন শুরু হয়েছে এবং 7 তারিখ থেকে যারা এই করোনার টিকা প্রত্যাশী, যাদেরকে টিকা দেওয়া হবে তাদেরকে টিকার প্রয়োগ করা হবে এবং সেই লক্ষ্যে এই টিকা প্রদানের জন্য যেই আনুষ্ঠানিকতা সেটি কিন্তু এরই মধ্যে শেষ করেছে স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে। আর আপনি জানেন যে অনলাইনে যেহেতু টিকা নিতে হলে রেজিস্ট্রেশন করতে হবে, সেই রেজিস্ট্রেশন যদিও ওয়েবসাইটের মাধ্যমে এবং মোবাইল অ্যাপসের মাধ্যমে যারা এই বিষয়ে অবগত রয়েছেন তারা কিন্তু বাড়ি বসেই এই নিবন্ধন করতে পারতেছেন। আর যে সকল মানুষ, সাধারণ মানুষ যারা রয়েছেন, বয়স্ক মানুষ যারা এই বিষয়টি সম্পর্কে অতটি অবগত নয়, তাদের জন্যই মূলত এই সেবাটি চালু করেছে শরীয়তপুরের জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ। আজ সকালে শরীয়তপুর জেলা সদরে যে 100 শয্যার হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালে 2টি অস্থায়ী বুথ এর মাধ্যমে স্থানীয়দের নিবন্ধন করা হচ্ছে। এর বাইরেও স্বাস্থ্য বিভাগ থেকে আমাদের যেটি জানানো হয়েছে, প্রতিটি উপজেলায় 2টি করে এই অস্থায়ী বুথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তৈরি করা হয়েছে এবং যেখান থেকে মানুষ এসে নিবন্ধন করে নিচ্ছে। তো এই পর্যন্ত আমরা জেলা প্রশাসন সূত্রে যেমনটি জানতে পেরেছি যে 3500 পরিমাণ মানুষ এরই মধ্যে এই নিবন্ধনের আওতায় এসেছে এবং আজ যেহেতু আরো বেশ কিছু মানুষ নিবন্ধন করেছেন, সেই পরিসংখ্যান বা সেই তথ্যটি এখনো পর্যন্ত আমাদেরকে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়নি, যেটি হয়তো সন্ধ্যার পরে আমাদেরকে জানানো হবে আজ আবার নতুন করে কি পরিমাণ মানুষ নিবন্ধনের আওতায় আসবে। আর যেহেতু 7 তারিখ থেকে এই টিকা প্রয়োগ করা হবে, সেই জন্য কিন্তু শরীয়তপুরের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সব ধরনের প্রস্তুতি সেরে রেখেছে এবং প্রাথমিকভাবে শরীয়তপুরে প্রায় 36,000 করোনার টিকার যে ডোজ সেটি এসেছে এবং যার মধ্যে থেকে 18,000 মানুষকে এই টিকা প্রয়োগ করা হবে এবং যেই 18,000 মানুষকে প্রাথমিক পর্যায়ে টিকা দেওয়া হবে তাদেরকে আবার 2 মাস পরে দ্বিতীয় ডোজ আবার পুনরায় এই 18,000 ব্যক্তিকেই দ্বিতীয় ডোজের টিকা প্রয়োগ করা হবে এবং নতুন করে যখন আবার পুনরায় টিকা শরীয়তপুরে আসবে তখন আবার নতুন নিবন্ধন যারা করবেন তাদেরকে টিকা প্রয়োগ করা হবে। তো এই ছিল মোটামুটি আমার কাছে। টিকা প্রয়োগ করবেন তাদেরকে কি ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কতজনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এ পর্যন্ত? শরীয়তপুরে মূলত প্রতিটি উপজেলায় যেই টিকা ক্যাম্প গঠন করা হবে সেই টিকা ক্যাম্পের জন্য 2 জন কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। টিকা ভ্যাকসিনেশন যারা করবে তাদের, এর বাইরেও 4 জন করে ভলান্টিয়ার রাখা হয়েছে প্রতিটি টিকা কেন্দ্রে এবং এই 6 জনের সমন্বয়ে প্রতি টিকা কেন্দ্রে এদেরকে টিকা প্রয়োগ করা হবে এবং এই জন্য প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর হাসপাতালে প্রয়োজনীয় জনবল যারা রয়েছে প্রত্যেককে এই প্রশিক্ষণ এরই মধ্যে দেয়া হয়েছে এবং জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে টিকার প্রদানের সকল বিষয়াদি সার্বক্ষণিক মনিটরিং এর ব্যবস্থা রাখা হয়েছে এবং সেক্ষেত্রে তাদেরকে যেটি বলা হচ্ছে যে যদি টিকা প্রয়োগের ফলে কোনো ধরনের উপসর্গ দেখা দেয় বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সেই ক্ষেত্রে তাদেরকে কি ধরনের ব্যবস্থা নিতে হবে সেই ব্যাপারেও কিন্তু তাদেরকে পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষণ শরীয়তপুরে দেওয়া হয়েছে। শরীয়তপুর থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নুরুল আমিন। বরিশাল মহানগরীর প্রধান সড়কগুলোর ফুটপাত এখন অবৈধ দখলদারদের আওতায়। দীর্ঘদিন এই অবস্থা চললেও ফুটপাত দখলমুক্ত করতে নেওয়া হচ্ছে না কার্যকর পদক্ষেপ। মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চললেও তা কাজে আসছে না। এ কারণে ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে পথ চলতে বাধ্য হচ্ছেন পথচারীরা। বরিশাল মহানগরীতে বিভিন্ন সড়কের ফুটপাতগুলো নির্মাণের পরপরই চলে যায় অবৈধ দখলে। অনেক জায়গায় ফুটপাতের সামনের রাস্তাও ব্যবহার করছেন ব্যবসায়ীরা, এমনকি দখল হয়ে গেছে প্রায় সব সরকারি অফিসের সামনের ফুটপাতও। নগরীর সদর রোড, গির্জা মহল্লা, চকবাজার, বিউটি রোড, পোর্ট রোড, বাজার রোড সহ অন্তত 12টি ব্যস্ততম সড়কের ফুটপাত দখল করে দোকানিরা পণ্য রাখায় বিপাকে পথচারীরা। মানে যেমন ছোট, তারপর দোকান বা ওই যে হোটেলের সামনে এত জিনিস রাখা যে আমরা হাঁটতে পারি না। এখন তাড়াতাড়ি এক জায়গায় যাইতেছি কিন্তু এই জমাদের জন্য 1-2 মানুষ পাস হতে পারছে না। ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করেও শেষ রক্ষা হচ্ছে না বলে দাবি সিটি কর্পোরেশনের। এ অবস্থায় সমন্বিত উদ্যোগের উপর জোর দেওয়া হচ্ছে। আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত আছে। আমাদের সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, তার সাথে আমাদের উচ্ছেদ বিভাগের বিল্ডিং পরিদর্শকরা আছেন। তারা প্রতিনিয়ত সপ্তাহে 2 বার করে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অনেকেই রাস্তার উপরে
মালপত্র রাখে, নির্মাণ সামগ্রী রাখে, এবং যে সমস্ত জায়গাগুলো হকার থাকার কথা না মাঝে মাঝে তারাও সেখানে বসে। সেই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের মনিটরিং আছে, আমরা নজরদারি রাখছি এবং প্রতিনিয়তই কিন্তু আমরা এই কাজগুলো করছি। 9 বছর আগে বরিশাল মহানগরীতে রাস্তার দুপাশে 4 ফুট চওড়া 43 কিলোমিটার ফুটপাত নির্মাণ করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। লক্ষ্মীপুরে মেঘনা নদীতে ইলিশের দেখা নেই। গত কয়েক বছর শীতের এই মৌসুমে প্রচুর মাছ ধরা পড়লেও এবার না পেয়ে হতাশ জেলেরা। মাছ ঘাটগুলোতে ইলিশের আমদানি কম থাকায় অলস সময় কাটাচ্ছেন আড়তদাররা। জলবায়ুর পরিবর্তন ও নদীর নাব্যতা কমে যাওয়ায় এবার ইলিশ মিলছে কম, বলছে মৎস্য কর্মকর্তারা। লক্ষ্মীপুরের নদী তীরবর্তী এলাকায় জেলে প্রায় 52,000, তাদের 42,000 নিবন্ধিত। রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের 60 নল এলাকার 100 কিলোমিটার পর্যন্ত মাছ শিকার করেন এখানকার জেলেরা। তবে এবার মেঘনায় আশানুরূপ ইলিশ না পেয়ে হতাশ এ অঞ্চলের জেলেরা। আর মাছের সরবরাহ কম থাকায় জেলার ছোট বড় 30টি মাছ ঘাটে অলস সময় পার করছেন আড়তদাররা। সারাদিনে জাল পাই, তাহলে আমাদের 4-5 টাকার বেশি মাছ হয় না। নদীতে মাছ নাই, আমরা তো ব্যবসায়ী, এটা ছাড়া তার কোনোটা করতে পারি না। অনেক শহর পড়ছে, নদীর ভিতরে হুগিয়ে গেছে, দেখে মাছটা আসে না আর কি। গভীর পানি হলে মাছ পাওয়া যেত আর কি বেশি। মৎস্য কর্মকর্তারা বলছেন, জলবায়ু পরিবর্তন আর জীববৈচিত্র্যের উপর ভারসাম্যহীন আঘাতে মেঘনা নদীর গভীরতা কমে যাওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে ইলিশের প্রজনন। পানির ঘনত্ব কমে যাওয়ায় নদীর মোহনা থেকে ইলিশ পাড়ি জমাচ্ছে সমুদ্র মোহনায়, ফলে নদীতে ইলিশ ধরাও পড়ছে কম। পানির গভীরতা, নদীর নাব্যতা প্লাস আবহাওয়া অনেক কিছু নির্ভর করে ইলিশের প্রাপ্যতাটা নির্ধারিত থাকে। জাটকা রক্ষাটা আমাদের এখন চ্যালেঞ্জ। তো আমরা অন্যান্য বছরের মতো যেভাবে পদক্ষেপ গ্রহণ করি, আমরা সেভাবে এই জাটকা রক্ষার জন্য কাজ করে যাব। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে আগামী 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত নদীতে মাছ ধরা বন্ধ রাখা হবে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। এবার ইলিশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 25,000 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আন্তর্জাতিক বাজারে বাড়ছে দেশীয় সবজির চাহিদা। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও তাইওয়ানে চলতি বছর 2,000 টন বাঁধাকপি রপ্তানির লক্ষ্যমাত্রা বগুড়ার রপ্তানিকারকদের। চীনা বাঁধাকপির দাম বেড়ে যাওয়ায় চাহিদা বেড়েছে দেশি বাঁধাকপির। পাশাপাশি জেলা থেকে আলু রপ্তানির লক্ষ্য 20,000 টন। এজন্য বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে প্রশাসন। জেলেরা বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশি আলুর বেশ সুনাম রয়েছে বিশ্বের বাজারে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে আলু। 4 বছর ধরে অল্প পরিমাণে রপ্তানি হচ্ছে বগুড়ার বাঁধাকপিও। এবছর চীনে দাম বেড়ে যাওয়ায় প্রাচ্যের বিভিন্ন দেশে চাহিদা বেড়েছে বাংলাদেশি বাঁধাকপির। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও তাইওয়ান এই 3 দেশে এবছর 2,000 টন বাঁধাকপি রপ্তানির লক্ষ্য দেশের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের। বিষমুক্ত সবজি পাঠানোয় ক্রেতাদের বিশ্বাস বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। তবে ঠিকঠাক সরবরাহ করার ক্ষেত্রে আছে বাধাও। আমরা যারা সাধারণ ব্যবসায়ী আছি, আমাদেরকে ব্যাংক একটা লোনের ব্যবস্থা করলে আমরা ব্যবসাটা আরো একটু জোরালোভাবে করতে পারবো। সবজিটা আমাদের এসি কন্টেনার হলে আরও ভালো হয়, সুবিধা হয়, কোয়ালিটি মেনটেন করতে পারবো, তখন আরও বেশি আপনি বাংলাদেশ থেকে সবজি রপ্তানি করা সম্ভব। রপ্তানির সুযোগ তৈরি হওয়ায় সবজি ফেলে দিতে হচ্ছে না কৃষকদের, বরং বাজারের চেয়ে ভালো দাম পাওয়ায় বিষমুক্ত সবজি উৎপাদনে আগ্রহী তারা। এ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণেরও উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। সহযোগিতার জন্য প্রস্তুত কৃষি অধিদপ্তরও। কোনো প্রকার কেমিক্যাল, ফার্টিলাইজার প্লাস কোনো কীটনাশক ব্যবহার করা যাবে না। সব জৈব বালাইনাশক এবং অর্গানিক ফার্টিলাইজার যা আছে এগুলো ব্যবহার যদি করা যায়। আমাদের যেহেতু মাঠ পর্যায়ে প্রত্যেক জায়গায় উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, তারা শুরু থেকে শেষ পর্যন্ত এটা মনিটরিং করবে। যারা এই বিষমুক্ত সবজি যারা উৎপাদন করতে চায়, এই কৃষকদের আমরা এখানে প্রশিক্ষণ দেব, যেখানে আমাদের দেশের বরেণ্য কৃষিবিদরা এসে এখানে তাদের হাতে কলমে এই বিষয়গুলো প্রশিক্ষণ দেবেন। সবজি রপ্তানি উৎসাহিত করতে প্রয়োজনে ব্যবসায়ীদের জন্য ব্যাংক ঋণের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায় এখনও বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এছাড়া আগামী সপ্তাহে দেশের উত্তর ও পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত 24 ঘন্টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 7.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে উত্তরাঞ্চলের নিম্ন আয়ের মানুষ। এসব অঞ্চলের বিভিন্ন জেলায় এখনও বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ 23 জন এখনও রংপুর মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। আবহাওয়া অফিস বলছে, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও যশোর, মৌলভীবাজার ও নওগাঁয় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কয়েকদিন ধরে আমাদের এলাকায় তীব্র শীত এবং তার সাথে সাথে ঘন কুয়াশা, এতে জনজীবন অত্যন্ত বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। গত কয়েকদিন অনেক বেশি ছিল, এই জন্য আমাদের আসতে যাইতে অনেক কষ্ট হয়েছে। তবে আজকের দিনটা তুলনামূলকভাবে শীতটা কম। মৃদু শৈত্যপ্রবাহ বইছে পাবনা, মেহেরপুরে। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। আগামী সপ্তাহে বৃষ্টির পর তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী 6-7 তারিখের দিকে দেশের পশ্চিমাঞ্চলের দিকে অর্থাৎ খুলনা, রাজশাহী বিভাগের দিকে অর্থাৎ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের উত্তর পশ্চিমাঞ্চলে হয়তো মৃদু শৈত্যপ্রবাহ আর একটা আসতে পারে। যদিও শীতকাল, তবে ডিসেম্বর বা জানুয়ারি মাসের মতো শীতটা অনুভূত হবে না এবং আস্তে আস্তে এটা তাপমাত্রা বাড়তে থাকবে। চলতি মাসে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সমগ্র বাংলাদেশ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ টানা 16 ঘন্টা। ফেঞ্চুগঞ্জে লাইনচ্যুত 7টি ওয়াগন, উদ্ধার কাজ চলছে। চট্টগ্রামের বাকুলিয়ায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে 3 জন নিহত, আহত 4 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি। মাত্র 200 টাকা পাওনার জন্য লক্ষ্মীপুরে অটোরিকশা চালককে পিটিয়ে ও গলা টিপে হত্যার অভিযোগ, একজন গ্রেপ্তার। ময়মনসিংহে চা খাওয়ার জন্য 2 কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণ কাজ বন্ধ। এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।